হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফারিদা আহমেদ সুইটি। পুরো অনুষ্ঠান জুড়ে তিনি আমাদের সাথে থাকবেন। আজ আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা সুইটি আপুর কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই সুইটি আপুর কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি তো অনেক ব্যস্ত আছেন আপনার বিভিন্ন কাজ নিয়ে, তো সবার আগে আপনার পরিচয়টা আমরা আপনার মুখেই শুনতে চাচ্ছি। আমার প্রথম পরিচয় হচ্ছে, আমি পুরান ঢাকার একজন বাসিন্দা, মানে আমি একজন ঢাকাইয়া মেয়ে, এবং বাবার বাড়িতে আমি কখনো এই ধরনের উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা কখনোই করিনি। যাকে বলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলাম বাবার ঘরে, এবং আল্লাহর বান্দা আমরা 9 বোন, মানে আমার আব্বু আমাদের নবরত্ন বলতেন। আমরা ওইভাবে বড় হয়েছে, আমি বড় মেয়ে। তো বিয়ের পরে আমাকে থাকতে হয়েছে সেই উত্তরায়। তো উত্তরায় আমি থাকাকালীন অবস্থায় বেশ আনন্দের সাথেই কাটিয়েছি। মাঝখানে বাদসাধ্য সেই লকডাউন এসে, সেটা না হয় পরেই ফাঁকে ফাঁকে বলবো। আর বর্তমানে আমি আমার মশলা আছে, ঢাকাইয়া খাবার পেজ আছে আমার, ঢাকাইয়া খাবার। সেখানে আমি আমার বিভিন্ন রকমের ঢাকাইয়া মশলাগুলোকে আমি তুলে ধরেছি, যেন সবাই জানে, চেনে এবং খেতে পারে। এবং আমি এত দাম রাখিনি যাতে কেউ কিনে না খেতে পারে। কেউ যদি 1-6 টাকাও কিনতে চায়, আমি তাকেও তাইও দিব। সেটা নিয়ে কোনো আমার ইয়ে নাই। স্টুডেন্ট বাজেটও আছে, ফ্রেন্ডলি বাজেট 100% সবাইকে আমি দিব আপনার প্রোডাক্টটা। রাইট, আমি সবাইকে দেব, যেন কেউ বলতে না পারে যে আমি এই প্রোডাক্টটা কিনে খেতে পারলাম না। এটা আমি এই সুযোগটা কাউকে দিব না। আমি সবার জন্য আছি, আমি সহযোগিতা করবো এইভাবে সবাইকে। খুবই ভালো লাগলো শুনে যে আপনি আসলে সব শ্রেণীর মানুষের জন্য আপনার মশলাগুলো রেখেছেন। নিশ্চয়ই সেই পরিমাণ রেখেছেন যে সবাই যেন সব নিতে পারে, হচ্ছে মানে ওজনটা এমন রেখেছেন যেন সবাই নিতে পারে। তো আপনার এই যে ব্যবসায়িক জীবন, এবং তার আগে আমি জানি আপনি ক্রাইম রিপোর্টার ছিলেন। জি, আমি সাংবাদিক। এই ক্রাইম রিপোর্টার আপনি আছেন, আবার আপনি উদ্যোক্তাও হলেন। তো এটা হচ্ছে লকডাউনে আপনি উদ্যোক্তা জি বেছে নিয়েছি। তো আপনার আসলে এই যে দুইটা, যে ক্রাইম রিপোর্টার প্লাস উদ্যোক্তা, তো কোন পরিচয়টা দিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবভিয়াসলি আমি একজন ক্রাইম রিপোর্টার, এটা বলতে আমার ভালো লাগে যে শুনে সেও আমাকে একটু অন্য চোখে দেখে। কিন্তু একজন আমি উদ্যোক্তা, সেইটাও কিন্তু আমার জন্য একটা পরম পাওয়া। কারণ একটা মেয়ে যখন ঘরের জন্য কিছু করে, তার হাজবেন্ডকে বলেন বা তার বাবা মার বাসায় তার ফ্যামিলির জন্য কিছু করে, তখন কিন্তু সবাই সেটাকে খুব সম্মানের চোখে দেখে যে সে মেয়েটা তার ফ্যামিলির জন্য কিছু করছে। আর সেটা আমি সুযোগ পেয়েছি আমার হাজবেন্ডের ঘরে এসে, এবং সেই সুযোগটা হয়েছে আমার লকডাউনে উদ্যোক্তা হয়ে কাজ করার। আর ভাইয়া আপনাকে অনেক সাপোর্ট করছেন এই বিষয়ে। 100% তার মানে সাপোর্ট ছাড়া আমি কোনো কাজ করতে পারতাম না। আমার কোনো কাজে বাধা নেই, যতটুকু আমি কাজ করতে পেরেছি এই মুহূর্ত পর্যন্ত, স্টিল নাও, এই যে আমি যে আজকে এসেছি, সবকিছুতেই তার সাপোর্ট। একটু দেরি হলে তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, সবকিছুতেই উনার সাপোর্ট। ভাইয়া যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপু কিন্তু আপনাকে বিশেষভাবে মনে করছে, কারণ প্রতিটা কাজে আপনি আপুকে সাহস জুগিয়েছেন। তো আমাদের সমাজেও যদি এরকম পরিবারের আমাদের যে কর্তা আছেন, হাজবেন্ড আছেন, উনি যদি আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমরা যারা নারীরা আছি আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। অনেকেরই কিন্তু অনেক প্রতিভা থাকে, কিন্তু সাপোর্টের অভাবে প্রতিভাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমরা যদি একটু সহনশীল, একটু সহজ হই আমার ফ্যামিলির জন্য, আমি শুধু যে বলছি যে পুরুষরাই হবে তা না, আমি নারীদেরকেও বলছি, নারীরাও যদি পুরুষদেরকে ওইভাবে হেল্প করেন, মেন্টালি হেল্প করেন এবং কাজেও হেল্প করেন, তো আমার মনে হয় সবাই খুব বেশি ভালো করে। এই কারণে আমি খুব প্রাউড ফিল করি, মানে আমি গর্বিত আমার হাজবেন্ডকে নিয়ে, যে ও আমাকে এই জন্য এই সাপোর্টটা দেওয়ার জন্য। আমি শুধু ওনাকে নিয়ে গর্বিত নই, আমি সবার কাছে এই কথাটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি খুব খুশি এবং আনন্দিত এই ব্যাপারটা নিয়ে। চমৎকার চমৎকার বন্ডিং আপনাদের দুজনের। রাইট। তো আপনি এই যে আসলেন, এই ক্রাইম রিপোর্টার হিসেবে আসলেন, একজন নারী,
আবার আপনি উদ্যোক্তা হয়ে আসলেন, তো এই পুরা অনুপ্রেরণায় কি শুধুমাত্র ভাইয়াই ছিলেন নাকি আপনার পুরা ফ্যামিলি, আপনার ফ্রেন্ড সার্কেল, আসলে সবার সাপোর্টটা কেমন ছিল? এটা বলতে গেলে একটু করুণ কাহিনী চলে আসে মাঝখানে। আচ্ছা ক্রাইম রিপোর্টিংটা যখন ছিল সেই সময়টা ছিল অন্যরকম। আচ্ছা। আমি ক্রাইম রিপোর্টিং এর পাশাপাশি ইংলিশ মিডিয়ামের অনেক স্টুডেন্ট পড়াতাম। কোনো বাংলা মিডিয়াম স্টুডেন্ট পড়াইনি, বিআইটি, স্কলাস্টিকা, তারপর গ্রিন হেরাল্ড, এসব স্কুলে, অক্সফোর্ডে আমি বাচ্চাদের পড়াতাম। তো ওই ওই জীবনটা ছিল আমার অন্যরকম, খুব মানে কি বলবো, জাঁকজমকপূর্ণ একটা লাইফ ছিল। যখনই হঠাৎ করে একটা ঝড়ের মতন আমাদের লকডাউনটা চলে আসলো, সেই সময়টায় আমার হাজবেন্ড তো একজন ভালো, একজন উচ্চপদস্থ মানে ছিলেন, কর্মকর্তা ছিলেন। তো দুর্ভাগ্যবশত উনার ওই সময় চাকরিটাও উনার থাকলো না। সেই সময় আমি পড়ে গেলাম একেবারে, মনে করেন পানিতে পড়ে গেলে সাঁতার না জানলে যেমন হাবুডুবু খাওয়া, অ্যাজ লাইক দ্যাট, সেই অবস্থা আমার হলো। তখন আমি চিন্তা করলাম কি করব। ওই মুহূর্তে আমার কোনো টাকাও ছিল না হাতে, কি করব। তখন কি বলবো, আমার নিজের দুই আপন বোন, আমার ছোট বোন, দুই বোন, তারা আমাকে অনেক সহযোগিতা করেছে, টাকা দিয়ে করেছে। ইভেন তারা, আমি থাকতাম ওই মুহূর্তে খিলক্ষেতের লেক সিটিতে, তো ওরা ওদের নিজস্ব গাড়ি দিয়ে আমাকে খাবার পাঠিয়ে দিত, টাকা পাঠিয়ে দিত, অনেক কিছু এভাবে হেল্প করেছেন। আমার দুই বোন বেশ সহযোগিতা করেছেন, কিন্তু সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার দেবর, বড় দেবর। তার কথা আমি কখনো ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। ও যে কি পরিমাণ অর্থ দিয়ে হেল্প করেছে সেটা বলার বাইরে। এটা মানে কি বলবো, আমার ওই ওই দিনগুলোর কথা মনে পড়লে এখন আমার কান্না চলে আসে। অনেক অনেক কষ্ট গিয়েছে ওই সময়টা, আসলে যে সাফার করে সেই জানে ওই মুহূর্তে। তারপর আমি ওই সময়টায়, আপনি তো থেমে থাকেননি, আপনি তো কাজ করেছেন। ওই মনে করেন টাকা আমি নিয়েই তারপরে আমি এই মশলার কাজ শুরু করি। যেহেতু আমি কত টাকা মূলধন নিয়ে আসলে আমি এই ধরেন 20,000 টাকা দিয়ে শুরু করেছি প্রথম যাত্রা আমার। 20 থেকে 30,000 টাকা দিয়ে শুরু করেছি, ভালো একটা অ্যামাউন্ট। হ্যাঁ। তো লেক সিটিতে যেহেতু ছিলাম, আমরা ওখানে 8,500 মানে লোক বাস করতাম। তো আমার কষ্ট হয়নি, সেখানে আমার মোটামুটি মশলাটা চলতো, সবাই নিত। আর কেউ তো বাইরে যায়নি ওই সময়, সবাই ঘরে জিনিস পছন্দ করতো। আর পৌঁছে দিতেন, ডেলিভারি ম্যান ছিল না? না, আমার নিজের পৌঁছে দিতে হয়। আমার ছেলেটা ছোট ছিল, আমার এই ছোট্ট বাচ্চা ছেলেটাও বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে গিয়ে দিয়ে আসতো আমার সাথে সাথে। আমাকে হেল্প করেছে আমার ছেলেটা, ছোট্ট ছিল তখন আমার ছেলেটা, অনেক ছোট ছিল, মাত্র ক্লাস 5-এ পড়তো। ওই সময় আমাকে হেল্প করেছে অনেক। তারপরে আসলে কষ্টের দিনটা অনেক ছোট, বাট সুখের দিনটা মানুষের বিশাল। কিন্তু ওই কষ্টের দিনটাই কিন্তু বেশি নাড়া দেয়, বেশি মনে থাকে মানুষের। সেই সময়টা অনেক কষ্ট গেছে, তারপরে আমি মনে করি যে আমি মনে করি ওটাই ভালো দিন ছিল আমার। অনেকের সাথে পরিচয় হয়েছি, ভালো লেগেছে, ভালোবাসা ছিল, সবাই আমাকে সহযোগিতা করেছে। ইভেন আমি রোজার মাসে বিভিন্ন আইটেম তৈরি করে করে আমি ওখানে সেল দিতাম। এইভাবে আমার লকডাউনের কাজ পাশাপাশি তখন আমি চিন্তা করলাম যে আমি কেন না একজন উদ্যোক্তা হয়ে উঠি, আমি কেন এভাবে থাকবো পিছিয়ে। তখন আমি বিভিন্ন মনে করেন চিকেন ফ্রাই, নান রুটি, পরোটা, এইগুলা দিয়ে দিয়ে আমি রোজায় করলাম। পেঁয়াজু, আমার এইগুলা পাকোড়া, এগুলা খুব চলতো, সবাই নিত। আমাকে বলতো ফোন করে করে, ভাবি আমার এতটা লাগবে, ভাবি আমার এতটা। আমি সবাইকে বলতাম দেখেন আপনারা বেশি অর্ডার করলে আমাকে আগেই বলবেন, 1-2 দিন আগে, আমি দিতে পারবো। ইভেন ওনারা পরবর্তীতে আমাকে বিরিয়ানি, তেহারি এগুলা পর্যন্ত আমাকে অর্ডার করা শুরু করলো। আমার কাচ্চি বিরিয়ানি, আমার এটা সবচেয়ে আমার ফেভারিট নিজেরও, আমার বাচ্চারাও পছন্দ করে, এবং আমি যাদের কাছে বিক্রি করেছি তারা সবাই এটা খুবই করেছে। আর হাঁসের মাংস, আমার হাঁসের মাংসটা, কাচ্চি বিরিয়ানিটা। আপনার এই খাবারগুলো যদি অর্ডার করে কেউ, সেক্ষেত্রে আসলে কোথায় যোগাযোগ করবে যদি আমাদের দর্শকদের একটু জানিয়ে দেন। আমার এই খাবারগুলো যদি কেউ নিতে চায় তাহলে মনে করেন যে আমার পেজ আছে ঢাকাইয়া খাবার, সেখানে আপনাদের নক করতে হবে, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই আমাকে 1 দিন আগে জানাতে হবে, অতিরিক্ত বেশি নিলে আমাকে 2 দিন আগে কাইন্ডলি কষ্ট করে জানাতে হবে। খেয়ে দেখতে পারেন, একজন ঢাকাইয়া মানুষের ঢাকাইয়া রান্না আপনারা খেয়ে দেখতে পারেন, যদি আপনাদের ভালো লাগে আমি মনে করবো এটাই আমার জীবনের চরম পাওয়া হবে, যে আমি আপনাদের
মানে কি বলবো আপনাদের দর্শকদের বলবো না, এখানে বলবো যে যারা বাংলার মানুষ আছেন, আমি একজন ঢাকায় মেয়ে হতে পারি কিন্তু আমি গ্রামের মেয়েদের নিয়ে অনেক চিন্তা করি। আমার এই উদ্যোগটার পিছনে আরেকটা কাজ হচ্ছে, আমি গ্রামের মেয়েদেরকে কিছু নিয়ে কাজ করতে চাই, ওদের কিছু শিখাতে চাই, ওরাও যেন কিছু, এই যে আমার মশলা আমি কিছুটা হলে ওদের শিখাতে চাই, ওরা যেন কিছু করে খেতে পারে এই মশলা দিয়ে। আমি শুধু নিজের মধ্যে রাখতে চাই না, ওদেরকে আমি এটা শিখাতে চাই। দর্শক আসলে একটা রান্নার পেছনে কিন্তু মশলার ভূমিকা সবচেয়ে বেশি বড়, কারণ রান্না সুস্বাদু হবে তখনই যদি আপনার পারফেক্ট মশলা এবং আপনার উপকরণগুলো যেন পারফেক্ট হয়। সো আপা যেহেতু এটা নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই এটা নিয়ে পড়ালেখা করেছেন এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে এসেছেন। আমি এখন আপার কাছে চলে যাব তার কোর্সের বিষয়ে একটু জানতে। আপা, আপনি কি কি কোর্স করেছেন? আমি প্রথম কি বলবো, মাস্টার শেফ কোর্স তো অবশ্যই কমপ্লিট করেছি। কোথা থেকে করেছেন? আমি এটা করেছি এসসিএইচএম এ। আর আমার বস ছিলেন আমার এই যে টিটু, শেফ টিটু, ওনার কাছে আমি শিখেছি। এটা আমি 3 বছর আগে ওনার কাছে করেছি এই কাজটা। কোর্সটা কত দিনের ছিল? এই কোর্সটা আমার ওখানে করেছিলাম 6 মাসের। আচ্ছা, একটা ছিল 6 মাসের কোর্স এটা। তো আর 6 মাসের কোর্সে আমি ওখানে শিখেছি মাস্টার শেফ কোর্সে যা যা দরকার ওই কাজগুলো আমি করেছি। আর আমার মশলার ব্যাপারটা এটা হচ্ছে গড গিফটেড। আমার আম্মা, এটা আমার আম্মু, আমার মার কথা না বললেই না। আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার আদরের মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার মা। আমার মা যখন রান্না করতাম ছোটবেলা থেকে আমার মার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চোখ দিয়ে দেখে দেখে চিন্তা করতাম মা কিভাবে রান্না করে। সেই গ্রান এখন আমার নাকে লাগে যখন কোনো তরকারি রান্না করি। সেই মশলার স্বাদ আমার মায়ের আমি এখনো ভুলিনি। ওই মার পাওয়া থেকে আর নিজের কিছু, নিজের ক্রিয়েট, আমার নিজের কিছু, আমি নিজে কিছু বানিয়েছি ওই থেকে আমার এই মশলা। আমি মশলাটা আমি কোথাও শিখিনি, এটা আমার নিজের। যখন এক্সপেরিমেন্ট করেন তখন কিন্তু অনেক নতুন নতুন তথ্য বের হয়ে আসে মশলা সম্বন্ধে। মানে আমি চিন্তা করি এটা দিয়ে এটা করব, এটা দিয়ে এটা করব, আমার অনেক ভালো লাগে, তখন আমার অনেক নতুন নতুন জিনিস চলে আসে আমি যখন এই কাজগুলো করি। আসলে আমাদের যেটা রন্ধন শিল্প আছে, মানে রন্ধন শিল্পের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে অন্যান্য যে চাকরিগুলো আছে বয়স যখন বেশি হয়ে যায় সেগুলো কিন্তু রিটায়ারমেন্টে চলে যায়, কিন্তু আমাদের যেটা রন্ধন শিল্প বা এই যে মশলার বিষয়, যে গবেষণামূলক কাজে আপনি যত অভিজ্ঞ হবেন, যত আপনার সেই সেক্টরে বয়স বাড়বে আপনার কিন্তু মূল্যায়নটা তত বেশি হবে। সো আপনারা যারা আমাদের এই রন্ধন শিল্পে বা এই গবেষণামূলক কাজে আসতে চান, আর দেরি কেন, আজই আসুন, কারণ অপার সম্ভাবনাময় একটি শিল্প আমাদের এই রন্ধন শিল্প। এখানে মানে কি বলবো, খাবারের ব্যবসায় তো আসলে কোনো লস নেই যদি একটা প্রপার ওয়েতে নলেজ নিয়ে যদি করেন। নলেজ নিয়ে আসতে হবে। আপা যেমন কোর্সের মাধ্যমে এসেছে এবং বিভিন্ন কোর্স যেখানে হয়, বিশেষ করে সরকারি কোর্সগুলো করার চেষ্টা করবেন। এখন কিন্তু আমাদের এনএসডিএ অনেক কোর্স চালু করেছে যেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি, এবং এসএমই ফাউন্ডেশন যেটা কাজ করছে পুরো বাংলাদেশে, আরো অনেক ফাউন্ডেশন আছে, তারাও কিন্তু এভাবে ফ্রিতে অনেক অনেক ওয়ার্কশপ, সেমিনার, হ্যাঁ অনেক কিছু করছে। তো আপনারা চাইলে এইগুলোর মধ্যে ইনভলভ হতে পারেন, হয়ে একজন দক্ষ উদ্যোক্তা তৈরি হন। আগে নিজেকে তৈরি করতে হবে, তারপরে আপনি ফিল্ডে নামবেন। যেমন আপা কিন্তু নিজেকে তৈরি করেছেন, তারপর আপা এসেছেন, এবং পারিবারিক একটা ব্যাপারও ছিল মশলার বিষয়টা, যেটা উনি ওনার আম্মার থেকে সবকিছু জেনেছেন, তারপরে নিজে রিসার্চ করেছেন, তারপরে এসে বিষয়টা করেছেন। আর দুইজন মানুষের কথা না বললেই না, যেমন আফরিন কিচেনের, যে আফরিন কিচেনের ফরজান আফরিন, ওই আপু অনেক মানে এত ভালো, ওনার কাজ এত সুন্দর। ওনার কাছে আমি কয়েকটা কোর্স করেছি, ওগুলা থেকেও আমি আমার কেকের কাজগুলো এইগুলো অনেক সুন্দরভাবে পেয়েছি। এবং বর্তমানে যিনি আমার সামনে বসে আছেন, আমার এই প্রিয় আপু মানুষটা, মানে মানুষটা, ওনার যে সি ফুডের কাজটা, ওটা আমাকে এত বেশি লোভনীয় করে তুলেছে। একে তো আমরা পুরান ঢাকার মানুষ, এমনি খাদ্য পাগল মানুষ, তার উপরে উনি আবার আমার ফেভারিট ওই ক্র্যাব, তারপরে ওই যে কি বলে আরেকটা অক্টোপাস, উনি এত সুন্দরভাবে রান্না করেছেন। আমি ওনার কাছে কোর্সগুলো করেছি, আবার সামনে আছে 3 নাম্বার কোর্সটা, ওটাও করব। ও এত মজার, এত টেস্ট ওনার এই জিনিসটা, মানে আমাদের আর কক্সবাজারে যেতে হবে না, উনার কাছ থেকে যদি শিখেন ঘরেই পাবেন, ঘরে। হ্যাঁ, আপনারা যদি উনার কাছে এই ক্লাসগুলো করেন অবশ্যই একেবারে কক্সবাজারের সেই স্বাদ
আর এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি তো উনার ওই একটা স্যুপ করেছিলেন বয়েলের, ওটা খেয়ে তো পুরো ফিদা, এত মজা, মানে বলার বাইরে। আপু আসলে করেছেন সি ফুড ওয়ার্কশপ, স্পেশাল সি ফুড ওয়ার্কশপ পার্ট 2 এর ক্লাসটা, সেখানে সি ফুড বয়েল ছিল, খুবই মজার, খুবই মজার। আর সি ফুড 1 যেটা পার্ট ছিল ওয়ার্কশপে, সেটাতে ছিল হচ্ছে সি ফুড রামেন স্যুপ। সেটা খেলে তো আমি জানি না আর কি বলবেন, ওটা খেলে মানে পাগল হয়ে যাবে। এখন আমরা আসলে আপুকে পাগল করতে চাই না, আমরা চাই আপু সুস্থ থাকুক, সুন্দর থাকুক এবং আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করুক। আপু একটা মশলার রেসিপি, একটা তেহারি রেসিপি প্লিজ, মশলার তেহারি রেসিপি একটু শেয়ার করুন। বলতেই হবে ওদের? আপনি যদি তেহারিটা শেয়ার না করতে চান, আপনার কাছে যেটা ভালো লাগে আমাদের দর্শকদের জানাতে পারেন। একটা মজার রেসিপি দেই। বিরিয়ানি তেহারি তো সবসময় চলে, কিন্তু আমার পুরান ঢাকাই একটা রেসিপি দেই, এটা ওরা খেয়ে খুব স্বাদ পাবে এবং জানি না কয়জন পছন্দ করবে, খুবই মজার। আপু যে রেসিপিটি শেয়ার করবে, দর্শক, আমাদের প্রিয় দর্শক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং এই রেসিপিতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন হয় সেটা আমাদের কমেন্ট বক্সে। আমি গতকালও আমার বাসায় রান্না করেছি, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাংস। এটা হচ্ছে ঢাকাইয়াদের একটা অত্যন্ত মজাদার একটা খাবার। হ্যাঁ, এটা ঢাকায় একটা মানে পুরনো রান্না। তো আপনি এটা মনে করেন গরুর মাংস দিয়ে খেতে পারেন, খাসির মাংস দিয়ে খেতে পারেন, তারপর তার্কি দিয়ে খেতে পারেন। অনেকে বলে গরিবের গরুর মাংস তার্কি, আমি শুনেছি, এটা বললাম আর কি। তো আবার মুরগি আছে, দেশি মুরগি, ওটা দিয়ে আপনি খেতে পারবেন। ইভেন আপনি ব্রয়লার দিয়েও খেতে পারবেন, তবে সেটা একটু ভেজে নিতে হবে মাংসটা। এখন আপনি একটা ধরেন মাঝারি সাইজের বাঁধাকপি নেবেন, ওটাকে স্লাইস করবেন, পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে, সুন্দর করে কাটতে হবে। সবকিছু একটা একটু সৌন্দর্য থাকে, শুধু আমি যেমন তেমন করে কাটলে হবে না। আর চিকন চিকন করে কিছু আলু কেটে দিয়ে দিই ওর ভিতরে, দিয়ে হালকা একটা ভাপ দিয়ে রেখে দিই। তারপরে আমি ওখানে 1 কেজি গরুর মাংস দিব, তার ভিতরে আমি পেঁয়াজ আধা কাপ দিতে পারেন, যে বেশি একটু পেঁয়াজ পছন্দ করে 1 কাপ দিবেন। আর 1 টেবিল চামচ দিবেন আদা। আদা, আমি আরেকটা জিনিস আপনাদের একটু টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গরুর মাংস রান্না করার সময় সব সময় রসুনের ইটা কম, আদার বাটাটা একটু বেশি থাকবে। আর মুরগি রান্নায় রসুনের পরিমাণ বেশি, আদার পরিমাণ কম। আর খাসিরটা রান্নায় দুইটাই ব্যালেন্স 50-50। এটা না হলে কিন্তু আপনার রান্না মজা হবে না। গরুর মাংসে আদাটা আপনার বেশি থাকতে হবে, নইলে আপনি কোনোভাবে মজা পাবেন না। তো আমি 1 টেবিলের একটু বেশি দেই। এখন কেউ যদি মনে করে 1 টেবিল চামচ খাবে, তো ওরা 1 টেবিল চামচই দিবে। তো আমি 1 টেবিল চামচ দিয়ে বলছি। 1 কেজি মাংসের জন্য বলছেন? হ্যাঁ, 1 কেজির জন্য 1 টেবিল চামচ বাটা আদা। আর আপনি দিবেন ওখানে রসুনটা 1 টেবিল চামচ হচ্ছে একটু হাত দিয়ে একটু সরিয়ে একটু কমিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর ওখানে আপনি আঙ্গুল দিয়ে মেপে, আমি সব হাতের কাজ করি, তো আসলে মাপিটা আমার হাত দিয়ে ব্যালেন্স হয়ে গেছে। অভিজ্ঞ শেফদের যেটা আমরা দেখি এবং আমরা আমার হাত দিয়ে হয়ে গেছে, দেখেছি সবকিছু। কিন্তু আমি লবণ তরকারিতে দিই হাত দিয়ে, আমি চামচ দিয়ে ইউজ করি না, তাহলে আমার উল্টা পাল্টা হয়ে যায়। আমারও এটা হয়, আমি হাত দিয়েই দিই। হ্যাঁ, তো গোলমরিচ আপনি হাত দিয়ে 2 চিমটি দিয়ে দিবেন গরু মাংসে। গুঁড়া এলাচ গুঁড়া, দালচিনি গুঁড়া, যে যেমন পরিমাণ পছন্দ করে, অনেকে আছে বেশি ফ্লেভার পছন্দ করে, কেউ কম, আপনারা ওইভাবে দিয়ে নিবেন। আচ্ছা, এগুলা দিয়ে মাংসটা ভালো করে মাখাবেন, মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে তারপরে ওটা একসাথে বসিয়ে দিবেন। ওই পেঁয়াজ এগুলো সব মাখিয়ে অবশ্যই সরিষার তেল দিবেন। সরিষার তেল ছাড়া কিন্তু কখনোই গরুর মাংস স্বাদ আসে না। যেহেতু আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি, এই জন্য আমি ওখান থেকে ভাঙিয়ে নিয়ে আসি এবং সেই স্বাদটা আমি পাই খাঁটি সরিষার তেলের। অবশ্যই আমি তিলের তেলও ব্যবহার করি, ওর জন্য আরো বেশি আমি টেস্ট পাই। এখন সবার পছন্দ নাও হতে পারে, খুবই ভালো, তিলের তেল খাওয়া খুবই ভালো, শরীরের জন্য খুবই ভালো। এই মশলাটা আপনি মাখিয়ে তেজপাতা দিয়ে তারপরে জাল দিবেন মাংসটা যখন আপনার 70% হয়ে যাবে, তখন বাঁধাকপিটা দিয়ে দিবেন, যে ভাপানো, দিয়ে আপনি জাল দিবেন। তেলটা একটু বেশি দেওয়া লাগবে। জাল দিতে দিতে ঢাকনা উঠাবেন যখন, তখন দেখবেন যে আপনার মাখা একটা ভাব হয়ে গেছে। পানি দিবেন না কিন্তু, ওই মাখাতে আপনার একদম লেগে যাবে। তখন আপনি একটু গরম পানি, কাঁচা পানি না, গরম পানি দিবেন। গরম পানি দিয়ে তখন আপনি ওটাকে আর একটু ভাজা করবেন, আর একদম স্লো জালে 10 মিনিট বসিয়ে রাখবেন। দেখবেন
আপনার মাংসটার মানে এই তরকারিটার উপরে একটা তেল ভেসে উঠবে, সেটা যদি আপনি খান আপনার কিছু লাগবে না। গরুর মাংসে আসলে বাঁধাকপির পরিমাণটা কি হবে? ওই যে একটা মাঝারি সাইজের বাঁধাকপি 1 কেজি 1.5 কেজি হতে পারে। বাঁধাকপি তো সেদ্ধ করার পর অল্প হয়ে যায়, 2 কেজি হতে পারে। আপনি এখন তো ছোট ছোট 2টা দেবেন, অনেক ছোট 2টা দেবেন। আমি গতকালও খেয়েছি 2টা বাঁধাকপিতে 1 কেজি গরুর মাংস, ভালোই লেগেছে। রেসিপি শুনে সত্যি আমার জিভে জল চলে আসলো। আমি জানি না দর্শক আপনাদের অবস্থা কি। এটা রান্না করলে আপনারা আর কিছুই ধরবেন না, শুধু এটাই খেতে চাইবেন। থাকে এক্ষুনি আপনি একটি বাঁধাকপি এনে নেন এবং অসুবিধা নাই, গরু মাংসই না, শুধু মুরগি দিয়েও পারবে, খাসি দিয়েও খেতে পারবে, এনিওয়ান। তো কিন্তু ওই আদার মাপটা, আদা রসুনের মাপটা শুধু ব্যালেন্স করে নিতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি রেসিপি থ্যাংক ইউ আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করলেন। অবশ্যই তারা রিভিউ দিবে। তো আচ্ছা আপনি এই যে এতগুলো কাজ করছেন, নিশ্চয়ই চ্যালেঞ্জ তো এসেছে, তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কি ছিল? কিছু কিছু মানুষের একটু চাপ সৃষ্টি হয়েছিল। মানে তারা কি কথা দিয়ে আপনাকে? না না না, কথা দিয়ে না। আমি ধরুন আমি যখন লেক সিটিতে ছিলাম তখনই এই ঘটনাটা ঘটেছিল, এটা যে হয়নি তা না। আমি যখন এগুলা লকডাউনের সময় বিক্রি করছিলাম তখন ওখানে কিছু আমার মতো কিছু মানে নর্মাল উদ্যোক্তা ছিল, তারা হয়তো ওই নিজেদের মতো করে টুকটাক টুকটাক করছিল। ওরা কিছুটা এলোমেলো কথা ছড়িয়েছিল। আমার মশলাটা মানে ফ্লেভারটা এত সুন্দর ছিল যে ওরা রান্না করলে ওদের তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসে। যে জিনিসটা ওদের মানে ওই জিনিসটা হতো না, তো তারা তৈরি জিনিস বিক্রি করতো কোনো রকম মশলা দিয়ে, যে কারণে আমি ওদের শত্রু হয়ে গিয়েছিলাম। ওরা কেনা মশলা দিয়ে কাজগুলো সব তো এই তখন আমাদের শত্রুতা হয়ে গিয়েছিলাম। সেই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করলেন? সেটা আমি ওখানে মেইন যে সব জায়গায় তো একজন মেইন হেড থাকে, ওই লেক সিটিরও যে ছিলেন, তা আমি ওনার কাছে কমপ্লেন করলাম যে দেখেন ভাইয়া, এরকম আমি কাজ করছি, এখন এই সময় তো আমার কিছু করে খাওয়ার দরকার, নাকি আমি না খেয়ে থাকবো, আপনারা আমাকে চালাবেন? এভাবে যখন আমি ফেস করেছি, দেন তখনই ওনাদের ধরলো যে আপনাদের কি সমস্যা, আপনারা কেন এরকম করছেন। দেন তখন ওরা আস্তে আস্তে আমার সাথে ফ্রেন্ডশিপ করে নিল। আমি আমার বাসায় আসেন আপনাদের দাওয়াত দিলাম, কোন একটা অনুষ্ঠানের দাওয়াত আমি খাওয়ালাম তাদেরকে। ওনারা খাওয়ার পরে ওনাদের খাওয়া আর আমার খাওয়া যখন কম্পেয়ার করলো, দেন তখন ওরা আমার কাছে সারেন্ডার করেছে, সরি হয়েছে, বলছে আসলে আপনার খাবার অনেক মজা। তখন ওরা সারেন্ডার করেছে। এই বিষয়টা থেকে একটা লেসন আমরা নিতে পারি যে কেউ যদি আমাদেরকে মানে কেউ যদি আমাদের প্রতি বাজে মন্তব্য করে বা হার্মফুল হয় বা আমাদেরকে বাধা দেয় বা মানে বিভিন্ন ভাবে বাধা দেয়, তো আমরা আসলে তাদেরকে লিভ করব না, তাদেরকে বাদ দিব না, বরঞ্চ আপা যেটা করেছেন তাদের সাথে কিন্তু আরো মিশেছেন, তাদেরকে মানে বুঝিয়েছেন যে আসলে আপা কি চাচ্ছে বা কি করছে, এবং ওদের মাধ্যমে আমি আবার আমার মশলা বিক্রি করিয়েছি। ওরাই নিয়েছে বিক্রি করার জন্য, ওরাই নিয়েছে এবং ওরা ইনকামও পেয়েছে, একটা পার্সেন্টেজ পেয়েছে, ওদের লাভ হয়েছে। কেউ একটা বিজনেস পলিসিতে নিয়ে এসে আমরা আসলে এভাবে করতে পারি, এটা করা উচিত, এটা করা উচিত। আসলে কাউকে বাদ দেয়া, ব্লক করা, লিভ করা, আনফলো করা, আনসিন করা এটা সমাধান না, বরঞ্চ ওই সমস্যাকে সামনে আনতে হবে, 100% হবে, বুঝতে হবে, মিশতে হবে, তারপরে কিন্তু আপা যেভাবে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আশা করি দর্শক আপনারাও যারা এই প্রবলেম ফেস করছেন, আমি জানি এই প্রবলেম প্রতিটা মানুষই ফেস করে, শুধু উদ্যোক্তা লাইফে না, প্রতিটা মানে আমরা আমাদের প্রত্যেকটা জীবনেও আমরা এই প্রবলেম গুলো ফেস করি। তো প্রবলেম ফেস করা মানে প্রবলেমকে তাড়িয়ে দেয়া না, বরঞ্চ তার সামনাসামনি হওয়া। আমরা এই লেসনটা পেলাম। তারপর আরেকটা প্রশ্ন আছে এখানে, এটার সাথে একটু যুক্ত করি প্লিজ, এক সেকেন্ড, কয়েক সেকেন্ডের ব্যাপার। একটা ফ্যামিলিতে একটা মায়ের 4টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি খুব খারাপ হয়, সবাই বাদ দিলে কিন্তু মা বাদ দিতে পারে না। হ্যাঁ, মা কিন্তু ওকে আরো বেশি করে আগলে নেয় যাতে ছেলেটা ভালো হয়ে যায় বা মেয়েটা ভালো হয়ে যায়, তাকে বাদ দিতে পারে না। কিন্তু ওইরকম আমরা যখন একটা ফ্যামিলির মতো একটা এলাকায় একই সমাজে থাকি, তখন 2 জন খারাপ হলে বাকি 8 জন আমরা যে ভালো আছি ওদের নেগলেক্ট করা উচিত না, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত, ওরাও যেন ভালো পথে আসে। তখন কিন্তু অটোমেটিক ওরা কিন্তু ভালো হয়ে যাবে, ওদেরকে সেই সুযোগটা আমাদের দিতে হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আপনার চিন্তা শক্তি খুব চমৎকার, এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। খুব সুন্দর উদাহরণ কিন্তু আপা আমাদেরকে দিলেন, এখান থেকে আমরা একটা বিশেষ লেসন নিতে পারি। সব জায়গায় ভালোবাসা কাজ করে। হ্যাঁ, ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা না থাকলে পৃথিবী নষ্ট হয়ে যাবে। একদম।
তো আপা, আপনার যে হচ্ছে টার্গেট অডিয়েন্স আছে, তারা যে আপনার পণ্যটা নিবে, তো সেক্ষেত্রে আপনি আসলে কি কৌশল অবলম্বন করেন? আমি অত কৌশল অবলম্বন করিনি, হালকা পাতলা। মনে করেন যে আমি আমার শুরুটা যখন আমি লেক্সিটি থেকে করেছিলাম, অনেকে তো ওইভাবে নিয়েছে। তারপরে আমি চিন্তা করলাম যে এটাকে আমার আরো বাজারজাত করার জন্য আরেকটু আমার কৌশল নেওয়া উচিত। তখন আমি কি করলাম, আমার 2টা প্রোডাক্ট নিলে আমি তার সাথে একটা ফ্রি দিলাম, যেটা অন্যান্য সবাই করে। আমি ওই জিনিসটা ফলো করলাম, দেখলাম যে না, আমার এটাতে কাজ হলো। তার উপরে এখন দেখা যাচ্ছে যে কেউ যদি আমার 1000 মানে 1000 টাকার যদি প্রোডাক্ট নেয়, মশলা তো বেশি দাম না, কোনোটা 80 টাকা, কোনোটা 60 টাকা, কোনোটা হয়তো 150 টাকা। যে বড় প্যাকেজ নেয় 250-300 টাকাও পড়েছে। কিন্তু 1000 টাকার উপরে যে আমার মশলা নিত, তখন আমি তাকে একটা বিশেষ ছাড় দিতাম। আর বিয়ে বাড়ি বা বড় অনুষ্ঠানের জন্য যদি কেউ আমার মশলা ব্যবহার করতে চাইতো, তখন আমি ওনাদের বলতাম যে আপনারা নেন, আপনাদেরকে আমি বিশেষ ছাড় দিব। আর আপনারা আমাকে ডাকতে পারেন, আমি আপনাদের বলে দিব কিভাবে কোন মশলা আপনারা ইউজ করবেন। আমার কাছ থেকে এই প্লাস পয়েন্টটা ওরা পেত। এইভাবে আমি এই কৌশলগুলো করে করেই আমি নিজেকে এগিয়ে নিয়েছি। আবার নতুন নতুন আমি আরো প্রোডাক্ট ছাড়বো, এই ধরনের আমি ওনাদেরকেই দিয়েছি, লঞ্চ করব এটা সেইটা। তখন আর সত্যি কথা কি, মিথ্যা বলে তো লাভ নেই, কারণ আমার এই প্রোডাক্টগুলো চলেছে ভালো। লকডাউনে আমি মাশাআল্লাহ ছোট ছোট করে দিয়েছি, আমি বড় ছাড়িনি। বড় ছাড়লে অনেকে নিতে চায় না, সবাই তো আর ওই সামর্থ্য নাই। ইভেন আমার কাজের বুয়াটাও যে, সেও আমার কাছ থেকে হয়তো দেখা গেল যে বলল, ম্যাডাম আমি আপনার থেকে 20 টাকার মশলা নিব। আমি হয়তো জানি 20 টাকার মশলা 1 চামচও হবে না, আমি তাকে একটু ধরেই বেশি দিয়ে দিতাম, যেন সে কয়েকদিন রান্না করে খেতে পারে। এইভাবে ওদের আমি করার চেষ্টা করতাম। সব ধরনের গ্রাহকই তার প্রোডাক্ট, হ্যাঁ সবাই নিক, বিষয়টা হচ্ছে এরকম। এবং আপার সাথে, আপার পেজের সাথে আপনারা যুক্ত থাকুন, নতুন নতুন আরো অনেক আমি অনেক সহযোগিতা করব আপনাদের, আপনারা যদি আমার থেকে নিতে চান। যদি অডিয়েন্স ধরে রাখতে হয়, অবশ্যই প্রতিনিয়ত অডিয়েন্সের সাথে কানেক্ট থাকতে হবে, নতুন নতুন বিষয় তুলে আনতে হবে। এবং হচ্ছে আরো অনেক কিছু আছে। আপার পেজের সাথে যুক্ত থাকবেন। আচ্ছা আপা, আপনারই মশলা কেন নিবে, এটা বিশেষত্বটা কি? মানে বাজারে তো আরো অনেক মশলা আছে, আপনারটাই কেন নিবে? আমি, সবাই তো চায় নিজের জিনিসকে বেস্ট বলতে, আমি মনে করি আমি বেস্ট। আমি আমার পুরান ঢাকাকে তুলে ধরার জন্য আমি আমার এই জিনিসটাকে বেছে নিয়েছি। আমি চিন্তা করি যে আমি ঢাকাইয়া, আমার ঢাকাইয়া মশলাকে আমি সবার কাছে তুলে ধরবো, আমি বেস্ট, আই এম দ্য বেস্ট, আমার মশলাই থাকবে ভালো। যে মান, সেটা আসলে অনেক গুণগত মানের, আমি এই চ্যালেঞ্জটা দিতে পারবো। এবং গুণগত মানে 100%, আমি কোনো ভেজাল দিব না। একটু দাম পড়বে, বাট আমার জিনিস খেয়ে যদি কেউ ধরতে পারে, আমি অবশ্যই তাকে পুরস্কৃত করবো। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? এটা আমার জন্য একটা সুন্দর একটা অভিজ্ঞতা এবং সুন্দর একটা ভালো লাগার জায়গা হয়ে গেল। আপনাদের প্ল্যাটফর্মটা ভেরি নাইস, আই এম সো ইমপ্রেসড। আর কি বলবো, আমি চাই আমাকে যেভাবে হাসিনা আপু এনেছেন, এরকম আরো অনেক অনেক মেয়েদের, মাকে, অনেক খালা বোন আছে, সবাইকে এখানে সুযোগ দিয়ে, সবার পরিচিতি দিয়ে সবাইকে তুলে ধরেন, সবাই যেন কাজ করে খেতে পারে। আমাদের এই প্লেসটা আসলে উন্মুক্ত, যারা উদ্যোক্তা আছেন, কিছু করতে চাচ্ছেন বা কিছু করছেন, তাদের জন্য এটা সব সময় খোলা। আপা, অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক বলতে তো আমার পরিচিত অপরিচিত সবাই আছেন, আমার বোনরা আছে, আমার পরিচিত ভাবিরা আছে, মামিরা আছে, খালারা আছে, যারাই যেখান থেকে দেখবেন এই আমার অনুষ্ঠান, অবশ্যই তারা আমার ফেসবুকের সাথে জড়িত আছেন, বাইরেরও আছেন। সবাইকে বলবো, আপনারা সবাই যারা নারী উদ্যোক্তা হয়ে কাজ করছে, তাদেরকে কেউ আপনারা ছোট চোখে দেখবেন না। আপনি সেই যেই হন, আপনারা আমার কাছের মানুষ হন, দূরের মানুষ হন, এই নারী উদ্যোক্তাদের আপনারা সম্মান করতে শিখুন, সবার পাশে থাকুন, সবাইকে সহযোগিতা করুন। তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো, তাহলে আমরা বাংলাদেশটাকে আরো সুন্দর করতে পারবো। আমি এইটুকুই বলবো, আর কিছু বলবো না। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ আপনাকে আপু।
আমাকে এখানে আনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, অথবা মোবাইল নাম্বার আছে, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন। আসলে দর্শক, প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার আপনাদের সবাইকে বাই বলছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।